বেশ, তো দুটো পার্টে আমরা দেখলাম যে অ্যালকিনের প্রপার্টি, স্ট্রাকচার এসব। এখন রিঅ্যাকশন সব পরপর। মাইকটা তুই মিউট করে রাখ। আচ্ছা, বেশ, ফাইনাল পার্ট আমাদের রিঅ্যাকশনস অফ অ্যালকিনস। রিঅ্যাকশনস অফ অ্যালকিনস। ফার্স্ট রিঅ্যাকশন, অ্যাডিশন টু ডাইহাইড্রোজেন বা অ্যাডিশন টু হাইড্রোজেন। অ্যাডিশন টু হাইড্রোজেন মানে আমি হাইড্রোজেন অ্যাড করতে চলেছি অ্যালকিনের মধ্যে। আগের সমস্ত রিঅ্যাকশনে আমরা অ্যালকিন তৈরি করছিলাম, এবার অ্যালকিন দিয়ে রিঅ্যাকশন করাবো। ধরো যে কোনো একটা অ্যালকিন আছে, CH3 CH ডাবল বন্ড CH2, আমি প্রোপিনই নিলাম। তার মধ্যে যদি আমি হাইড্রোজেন র্যানি নিকেল এবং এটাকে যদি 200 ডিগ্রি বা 300 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি হিট করি, তাহলে আমি জাস্ট H2, মনে মনে আমি একটা H এখানে ডাবল বন্ডের এক পাশে একটা H আর এক পাশে একটা H এভাবে বসিয়ে দেবো। এই ডাবল বন্ডের একটা পাই বন্ড ভাঙবো, ভেঙে এই দুটো বসিয়ে দেবো। কি হবে? CH3 CH CH2, এখানেও H, এখানেও H। এই হলো আমার অ্যাডিশন টু ডাইহাইড্রোজেন। এবার এখানে একটা জিনিস, যে র্যানি নিকেল যে আমি লিখলাম, সেই র্যানি নিকেলটা কি? নিকেল তো আমরা জানি নিকেল একটা মেটাল। এবার র্যানি নিকেল কি? নিকেল ভার্সেস র্যানি নিকেল। র্যানি নিকেল, নিকেল তো আমরা জানি মেটাল নিকেল। এখানে যদি শুধু নিকেল ব্যবহার করা হয় তাহলে এই রিঅ্যাকশনটা ফাস্ট হয় না। শুধু নিকেল ইউজ করলে রিঅ্যাকশনটা স্লো হয়, র্যানি নিকেল ইউজ করলে রিঅ্যাকশনটা ফাস্ট হয়। র্যানি নিকেল অ্যাকচুয়ালি এই নিকেলের খুব সূক্ষ্ম কণা, মানে ডাস্ট যদি বলি আমি, ডাস্ট নিকেল। যদি আমি নিকেলকে খুব গুঁড়ো গুঁড়ো করে খুব সরু সরু ডাস্টে, মানে খুব ছোট ছোট ডাস্টে পরিণত করি, তাহলে সেটাই হচ্ছে র্যানি নিকেল। শুধু নিকেল হয়তো এরকম একটা নিকেলের প্লেট, এরকম একটা নিকেল, আর র্যানি নিকেলের মধ্যে জাস্ট এরকম এরকম নিকেলের ডাস্ট। কিন্তু সেটা ইউজ করলে সুবিধা কি? এই রিঅ্যাকশনে নিকেলের কাজ হচ্ছে অ্যাজ এ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করে? রিঅ্যাকশনের স্পিড বাড়ায়। তো এই ক্যাটালিস্টের যত সারফেস এরিয়া বেশি হয়, এই নিকেল ক্যাটালিস্টের এই রিঅ্যাকশনে যত সারফেস এরিয়া বেশি হবে, তত রিঅ্যাকশন ফাস্টার হবে। এবার ধরা যাক একটা নিকেলের এরকম একটা ব্লক রয়েছে, নিকেলের ব্লক রয়েছে। এবার কেউ একটা ব্লক নিয়ে রিঅ্যাকশন করলো, মানে এরকম ছোট ছোট টুকরো, আর কেউ র্যানি নিকেল নিয়ে রিঅ্যাকশন করলো ঠিক একই পরিমাণ। এখানে যদি 1 গ্রাম নিকেল হয়, সেই 1 গ্রাম নিকেলকে যদি সে নিকেল ডাস্টে পরিণত করে, নিকেল ডাস্ট মানে অ্যাকচুয়ালি এর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট স্ফেরিক্যাল, নিকেল ডাস্ট মানে এর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট স্ফেরিক্যাল কণা রয়েছে, এবং এর সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি হয়ে যায়। যখন ডাস্ট বানানো হয় তখন তার সারফেস এরিয়া অনেক বেশি হয়ে যায়। মনে মনে এভাবে ইমাজিন করা যেতে পারে এটাকে, তবে ডিটেলসে বলার দরকার নেই, তবুও বলছি। যদি আমি জিওমেট্রিক্যালি ভাবি, এখানে একটা কিউব রয়েছে, এই কিউবের সারফেস এরিয়া কতটা? এই বাইরের এইটুকু, এইটুকু, এই সামনের এই পার্টটুকু, সাইডের 6 দিকের যে 6টা তল রয়েছে সেটাই হচ্ছে সারফেস এরিয়া। কিন্তু এটাকে যদি আমি স্লাইটলি কাটি, কেটে ফেলি, কিভাবে কাটবো? এই সোজাসুজি আমি একটা কাটবো, এইভাবে একটা কাটবো, তাহলে আহ এই একটা পার্ট, ধর এইখান থেকে একটা পার্ট হবে, এই টোটাল 4টে পার্ট হবে।
একটা পার্ট এরকম, আরেকটা পার্ট এরকম, আরেকটা পার্ট এরকম, আরেকটা পার্ট এরকম। তো এরকম একটা যদি কিউবকে যদি এরকম এভাবে কাটি তাহলে এরকম আমি 4টে পার্ট পাবো। আগে যে সারফেস এরিয়াটা আমি কনসিডার করছিলাম সেটা কিন্তু এই পার্টটুকু, এই পার্টটুকু, এর ব্যাক সাইডেরটা, এর সামনেরটা, এর ব্যাক সাইডেরটা, ডান দিকেরটা, নিচেরটা, সামনেরটা, নিচেরটা, না নিচেরটাও না, এর নিচেরটা, এর নিচের অংশ, এই সাইডের অংশ, এর ব্যাক সাইড, এর সামনেটা। কিন্তু আমি যখন কাটলাম তখন আমি নতুন সারফেস কি পেলাম? কাটার আগে এই সারফেসটা তো ছিল না, কাটার আগে এই সারফেসটা 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 ছিল না, এটাও ছিল না, এটাও ছিল না। তাহলে এই নতুন এই সারফেস গুলো আমি নতুন পেলাম। ওই জন্য যত আমি ছোট ছোট টুকরো করব তত আমার সারফেস এরিয়া বেড়ে যাবে। তো সারফেস এরিয়া রেনিকেলের ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি হলে রিঅ্যাকশন ফাস্টার হয়। তাই শুধু নিকেল ইউজ না করে, শুধু নিকেল টেম্পারেচার না দিয়ে র্যানি নিকেল দিয়ে টেম্পারেচার দেওয়া হয়। এই হচ্ছে রিঅ্যাকশন। বেশ, আর একটা রিএজেন্ট আছে একই কাজের জন্য। এখান থেকে এটা তৈরি করতে এক হচ্ছে হাইড্রোজেন রেনিকেল নেওয়া যেতে পারে, আরেকটা রিয়াকশন যেটা নর্মালি 11 এ থাকে না, বইয়ে থাকে না, তো আমি লিখে দিই, রোডিয়াম Cl PPH3 হোল 3। এই রিয়েজেন্টটা যদি দেওয়া হয় তাহলেও একই কাজ হয়। এর নাম হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট, উইলকিনসন ক্যাটালিস্ট। 11-12 কোথাও নেই কিন্তু আচ্ছা যে বলে রাখলাম। বেশ, অ্যাডিশন টু হাইড্রোজেন আমাদের হয়ে গেল। এর মধ্যে কোনো কনফিউশন আশা করি নেই। ধরা যাক এরকম একটা কম্পাউন্ড দিল এই এর মধ্যে র্যানি নিকেল হাইড্রোজেন দিল, টেম্পারেচার দিয়ে দিল, তাহলে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট জাস্ট এটা হবে। অর্থাৎ এটা একটা অ্যালকেন তৈরি হয়ে গেল, তাই না? অ্যালকিন থেকে এখানে কি হচ্ছে? অ্যালকেন। প্রত্যেকটা রিয়াকশন পড়ার নিয়মই হচ্ছে এইভাবে মনে রাখতে হয় যে আমি রিয়াকশন অফ অ্যালকিন পড়ছি, অ্যালকিনের রিয়াকশনের মধ্যে ফার্স্ট রিয়াকশন হচ্ছে আমার অ্যাডিশন টু হ্যালোজেন। তাহলে এই রিয়াকশনে কি থেকে কি তৈরি হচ্ছে, তৈরি হতে কি লাগছে? অ্যালকিনের রিয়াকশন, তাই শুরুতে আমার অ্যালকিন লাগছে, অ্যালকিন থেকে তৈরি হচ্ছে অ্যালকেন এবং তার জন্য লাগছে এই রিয়েজেন্টটা। এইভাবে খেয়াল রাখতে হয় জিনিসগুলো। প্রথম রিয়াকশন আমাদের হয়ে গেল অ্যাডিশন টু হাইড্রোজেন। সেকেন্ড রিয়াকশন হচ্ছে অ্যাডিশন অফ হ্যালোজেন, অ্যাডিশন অফ হ্যালোজেন। এই রিয়াকশনটা ক্লাস 10-এও ছিল। কি এই রিয়াকশন? ধরা যাক আমি একটা অ্যালকিন নিয়েছি, ইথিলিনই ধরে নিলাম, সব থেকে সরলতম অ্যালকিন। এর মধ্যে কি করলাম আমি? ব্রোমিন দিলাম, CCl4 দিলাম। CCl4 হচ্ছে এখানে দ্রাবক। কি হবে? জাস্ট ব্রোমিন দুটো, তো দুটো কার্বন একটা ব্রোমিন জুড়ে যাবে, CH2, একটা বন্ড ভেঙে যাবে, CH2, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, হচ্ছে ব্যাপার। তাহলে এর নাম কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন, তাই তো? 1,2 ডাইব্রোমো ইথেন হবে এর IUPAC নাম, ডাইব্রোমো ইথেন, ব্রোমিন CCl4। এবার এর একটা ইম্পর্টেন্স আছে। যখন আমার একটা পাত্রের মধ্যে ব্রোমিন রয়েছে এবং CCl4 রয়েছে, তখন এই সলিউশনটার কালার হচ্ছে রেড। এর মধ্যে যদি আমি কোনো অ্যালকিন প্রবেশ করাই, CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন দিই, তাহলে ফাইনালি আমার তৈরি হবে CH2Br, CH2Br, এটা তো তৈরি হবে। তখন এই Br2 থাকবে না, এই লাল কালারের জন্য, এই লাল কালারটা অ্যাকচুয়ালি এর জন্য দায়ী হচ্ছে এই ব্রোমিন, কিন্তু রিয়াকশন করে তো আর ব্রোমিন থাকছে না, তাই এইটা কিন্তু কালারলেস হয়ে যাবে।
যদি অ্যালকিন দিই তাহলেই কালারলেস হবে, অ্যালকেন দিলে হবে না। তাহলে এভাবে আমরা অ্যালকিনের মধ্যে আইডেন্টিফিকেশন করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে যদি আমি ব্রোমিন দিই সেই সলিউশনটা হচ্ছে রেড কালার, তার মধ্যে যদি আমি একটা অ্যালকিন মেশাই তাহলেই সেই রেড কালারটা কালারলেস হয়ে যাবে, অ্যালকেন মেশালে হবে না। তো এইভাবে অ্যালকিনের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। সেকেন্ড রিঅ্যাকশন হয়ে গেল। থার্ড রিঅ্যাকশন, থার্ড রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন টু হাইড্রোজেন হ্যালাইড, addition to addition to hydrogen sorry, addition to hydrogen halide, হাইড্রোজেনের হ্যালাইড দিয়ে অ্যাডিশন। হাইড্রোজেনের হ্যালাইড বলতে কি, হাইড্রোজেনের সঙ্গে হ্যালাইড মানে ক্লোরাইড বা ব্রোমাইড, মানে অ্যাকচুয়ালি এই অ্যাসিড গুলো HCl, HBr, HI, HF, এইসব অ্যাসিড গুলো, এদের দিয়ে আমি অ্যালকিনের সঙ্গে রিঅ্যাকশন করাবো। প্রথমেই বলে রাখার যে HF টা শুরুতে দিই, যেহেতু পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন সবার উপরে, তাই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই রিঅ্যাকশনের রেট আমি একটা অ্যালকিনের সঙ্গে এদের দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, হয় HF দিয়েছি, ধরা যাক একই রিঅ্যাকশন, আমি CH2 ডাবল বন্ড CH2 ইথিলিনের সঙ্গে একটুখানি ওয়েট, বেশ, ইথিলিনের আমি রিঅ্যাকশন করাচ্ছি, একবার আমি HF দিলাম, রিঅ্যাকশন করালাম, একটা প্রোডাক্ট হলো, কি প্রোডাক্ট হয় আমরা দেখবো একটু পরে। একই রিঅ্যাকশন আমি HCl দিয়ে করালাম, HBr দিয়ে করালাম, HI দিয়ে করালাম, কোন ক্ষেত্রে রিঅ্যাকশনের রেট ফাস্ট হবে, সেটা এই ক্ষেত্রে যত আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তত রিঅ্যাকশন ফাস্ট হবে, এদিক উপর থেকে নিচে গেলে ফাস্ট হবে, তার মানে HI দিলে ফাস্টার হবে আর HF দিলে সব থেকে স্লো হবে। তার কারণ হচ্ছে অ্যাসিডিটি, যদি বলি অ্যাসিডিক স্ট্রেংথ, অ্যাসিডিটি কিন্তু HI এর সব থেকে বেশি, তার থেকে একটু কম HBr, এইভাবে HF সব থেকে উইক অ্যাসিড এদের মধ্যে, HI সব থেকে স্ট্রং অ্যাসিড, তাই HI দিলে এই রিঅ্যাকশনটা ফাস্ট হবে। এবার এই রিঅ্যাকশনটা কিভাবে হয় আমরা দেখবো। CH2 ডাবল বন্ড CH2, ধরা যাক আমি HCl নিয়েছি, HCl, HCl মানে অ্যাকচুয়ালি H প্লাস আর Cl মাইনাস। এই H প্লাসটা অ্যালকিনের যে দুটো কার্বন সেই দুটো কার্বনের যে কোনো একটা কার্বনে যাবে, ধরা যাক এইভাবে H প্লাসটা ও অ্যাটাক করলো, তাহলে কি হলো, CH2 ডাবল বন্ডটা আর নেই, CH2 এখানে, এই H প্লাসটা এই কার্বনের সঙ্গে জুড়েছে H, কিন্তু এই বন্ডটা ভেঙেছে, এই কার্বনের সঙ্গে এই দুটো বন্ড ছিল আর দুটো হাইড্রোজেন ছিল, কিন্তু এখন এই বন্ডটা চলে গেছে, এই কার্বন তো কিছু পাইনি, কিন্তু এই কার্বন দেখ দুটো ডাবল বন্ড ছিল, মানে দুটো বন্ড ছিল এখানে আর দুটো হাইড্রোজেন ছিল, চারটে বন্ড, এখানেও তার চারটে বন্ডই হয়েছে, একটা এইদিকে একটা এইদিকে আর এই দুটো, কিন্তু এর তো না, এর তো তিনটে বন্ড হয়ে গেছে, তাই ও প্লাস হলো। এরপর Cl মাইনাস তো পড়ে রয়েছে, H প্লাস ইউজ হয়েছে, Cl মাইনাস পড়ে রয়েছে, এবারে ক্যাটায়ন অ্যানায়ন রিঅ্যাকশন হয়ে Cl জুড়ে যাবে ওখানে, তাহলে এই পাশে CH3 হলো, এই যে CH2 আর একটা H CH3, আর এদিকে CH2 Cl, ইথাইল ক্লোরাইড তৈরি হলো। যেমন আরো একটা দেখা যাক, CH3 CH ডাবল বন্ড CH2, এর মধ্যে HBr দিলাম, এবার ধর HBr দিলাম, এর মধ্যে যে H প্লাস, এবার আগে তো এই দুটো কার্বন একই রকম ছিল, তাই যেখানেই H যোগ করতাম না কেন ফলাফল একই ছিল, এখানে কিন্তু সেটা না, এখানে কি, যদি আমি এই ডাবল বন্ডটা ভেঙে এই কার্বন দিয়ে যুক্ত করি তাহলে আমার মাঝখানে তৈরি হবে এটা CH, তার সঙ্গে H জুড়লো CH2 প্লাস, কিন্তু যদি আমি এরকম না করে যদি এই কার্বন দিয়ে আমি H প্লাসটা নিতাম তাহলে কিন্তু আমার তৈরি হতো CH3CH CH2, এখানে H, এইটা প্লাস হয়ে যেত তখন। এই দুটো পসিবিলিটি, কিন্তু তৈরি কোনটা হবে অ্যাকচুয়ালি সেটা বুঝতে গেলে আমাদের লাগবে সেই আমরা পড়েছিলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি।
এটা একটা 1 ডিগ্রি ক্যাটায়ন, এটা একটা 2 ডিগ্রি ক্যাটায়ন। আমরা জানি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্টেবল, তাই এটা মোর স্টেবল, তাই এটাই তৈরি হবে। তার মানে Cl মাইনাস আমি এটাই অ্যাটাক করাবো, ওটাই করাবো না। তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে আমার CH3 CH, এপাশে CH3 উপরে Cl, এই প্রোডাক্টটা তৈরি হবে। কিন্তু এর মধ্যে Cl মাইনাস যদি অ্যাটাক করতো তাহলে যে প্রোডাক্টটা তৈরি হতো CH3 CH2 CH2 Cl, এই প্রোডাক্টটা কিন্তু এখানে তৈরি হবে না। তৈরি হলেও যদি লেখা থাকে এটা বলবো এটা একটা মাইনর প্রোডাক্ট, এটা একটা মেজর প্রোডাক্ট। এই রিঅ্যাকশনের মেজর প্রোডাক্ট হচ্ছে এটা, হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট রিঅ্যাকশনে যাই, 4 নম্বর বোধহয়। 4 নম্বর রিঅ্যাকশন, অ্যাডিশন টু ওয়াটার। অ্যাডিশন টু ওয়াটার, জলের সঙ্গে বিক্রিয়া। দেখা যাক, ধরা যাক C ডাবল বন্ড C, আমি প্রোপিন নিয়েই কথা বলছি, CH3 H CH2 প্রোপিন হলো। এর মধ্যে জলের সঙ্গে রিঅ্যাকশন করাতে গেলে দেওয়া থাকে জল দেওয়া থাকে আর একটা H প্লাস দেওয়া থাকে, অ্যাসিড দেওয়া থাকে, শুধু জল দিয়ে রিঅ্যাকশন হয় না, H প্লাস দেওয়া থাকে। H প্লাস থাকলেই সে একইভাবে রিঅ্যাকশন হবে। আগে ডবল বন্ড এর যে কোনো একটা কার্বন দিয়ে H প্লাস ধরবে, এবং আমরা জেনে গেছি যে কোন কার্বন দিয়ে H প্লাস ধরবে, সেই কার্বন দিয়ে H প্লাস ধরবে যাতে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয়। CH ছিল, CH2 ছিল। এবার আমি H টা কোথায় লাগাবো? H টা যদি আমি এখানে লাগাই তাহলে এখানে পজিটিভ চার্জ আসবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই এটাই তৈরি হবে। এরপরে জল অ্যাটাক করবে, OH2, জল এখানে অ্যাটাক করলো, CH3 CH CH3 OH2 OH2 প্লাস, একটা জল বেরিয়ে গেল, না ওইভাবে না, এইভাবে H প্লাস বেরিয়ে গেল। তাহলে কি হলো আমার CH3C OH CH3H, আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হলো, আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হলো। সিমিলারলি যদি এরকম একটা রিঅ্যাকশন দেয় আমাকে, এই এই এর মধ্যে যদি জল H প্লাস দেয়, তাহলে আমি কি করব? প্রথমে আমার যে কার্বোক্যাটায়ন সেটা তৈরি করব আমি এরকম, এইখানে কার্বোক্যাটায়ন তৈরি করবো, কারণ এখানে কার্বোক্যাটায়ন তৈরি করলে এটা 3 ডিগ্রি। এখানে কার্বোক্যাটায়ন বানালে আমি H প্লাসটা বসাবো এখানে, এই কার্বন দিয়ে H ধরবে, এবং এরপরে জল দিয়ে অ্যাটাক করালে তারপরে H প্লাস যদি বেরিয়ে যায় তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট হবে এটা OH, এখানে H, আমার ফাইনাল প্রোডাক্ট হবে। এভাবেই করা যাবে এই রিঅ্যাকশন গুলো। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন টু হাইপোহ্যালাস অ্যাসিড। হাইপোহ্যালাস অ্যাসিড, এটা কাদের বলে হাইপোহ্যালাস অ্যাসিড? HOX, X মানে হ্যালোজেন, HOX এই টাইপের কম্পাউন্ডের বলা হয় হাইপোহ্যালাস কম্পাউন্ড, যেমন HOBr HOCl, হ্যাঁ এরকম। এই হাইপোহ্যালাস অ্যাসিড কি করে তৈরি করতে হয় সেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো হাইপোহ্যালাস অ্যাসিড ধরে নাও দিতে পারে, প্রিপেয়ার করে নিতে পারে। জলের সঙ্গে ব্রোমিনের রিঅ্যাকশন করে HOBr তৈরি হয়, জলের সঙ্গে ক্লোরিনের রিঅ্যাকশন করে HOCl তৈরি হয়। তার মানে আমাকে ওই অ্যারোর উপরে HOBr না দিয়ে ব্রোমিন জলও দিয়ে দিতে পারে বা ক্লোরিন জলও দিয়ে দিতে পারে। বেশ, এখানে কি হয়? ধরা যাক ইথিলিন আছে, CH2 ডাবল বন্ড CH2, এবার যদি ব্রোমিন জলই দিয়ে দেয় এখানে, ব্রোমিন জল, তখন আমাদের মনে পড়বে যে ব্রোমিন জল মানে অ্যাকচুয়ালি হাইপোহ্যালাস অ্যাসিড তৈরি হয়, তার মানে কি OHBr এরকম তৈরি হবে। এবার OHBr এর দুটো পার্ট দু জায়গায় বসিয়ে দাও, CH2 ছিল, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো, এক জায়গায় OH বসাও, এক জায়গায় Br বসাও, এরকম। বেশ, এটা তো সিমেট্রিক্যাল ছিল, তাই যেদিকে যেটা খুশি বসাতে পারছিলাম। যদি আনসিমেট্রিক্যাল থাকে, যেমন প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2,
এখানে যদি একই রিয়েজেন্ট থাকে তাহলে আমি ওইচটা কি বাইরে, ওইচটা এখানে বসাবো, ব্রোমিনটা এখানে বসাবো, নাকি উল্টোটা করব? সেক্ষেত্রে CH3 CH CH2 ওইচটাকে ভিতরের দিকে বসাবো, বাইরের দিকে ব্রোমিনটাকে বসাবো। যদি বলা হয় এদের রিঅ্যাক্টিভিটি, আমরা তো বললাম যে OHX, তার মানে হতে পারে HOBr, HOCl, HOI, এরকম হতে পারে। তাহলে যদি একই রিয়াকশনে এইটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয়, তাহলে কোন ক্ষেত্রে রেট বেশি হবে? সেটা হচ্ছে HOCl এর সব থেকে বেশি হবে, তারপরে HOBr, তারপরে HOI, সব থেকে রেট বেশি হবে HOCl এর। হলো। নেক্সট রিয়াকশন 6 দেখ, addition to নাইট্রোসিল ক্লোরাইড। যত পসিবল রিয়াকশন হয় আমি কিন্তু সবই করিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু থাকবে না। নাইট্রোসিল ক্লোরাইড মানে হচ্ছে NOCl, NO মানে নাইট্রোসিল, Cl ফর ক্লোরাইড। এখানে আমি প্রোপিন নিয়েই করে আনসিমেট্রিক্যাল নিয়েই দেখাই, তাহলে কে কোথায় যাবে বুঝতে সুবিধা হবে। CH3 CH ডাবল বন্ড CH2, এর মধ্যে যদি আমি NOCl দিই, বুঝতেই পারছি একটা কার্বনে যাবে Cl, একটা কার্বনে যাবে NO, কে কোথায় যাবে? CH3 CH CH2, এখানে আসবে NO, এখানে আসবে Cl, এটা হবে প্রোডাক্ট। অন্যদিকে আমরা টটোমারিজম পড়েছিলাম আইসোমারিজম পড়ার সময়, সেই টটোমারিজম এখানে একটু কাজে লাগবে। আমরা পড়েছিলাম নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, সেটা কি? এখানেও সেই টটোমারিজম হয়, কিভাবে হয় দেখা যায়। CH3 CH Cl CH2, এটাকে একটু এইভাবে লিখলাম, আর N ডাবল বন্ড O, এটা মনে মনে এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে যাও, আর ডাবল বন্ডটাকে এখানে নিয়ে এসো। ওভাবে হয় না, কিন্তু আমি জাস্ট যেভাবে লিখতে হবে স্ট্রাকচার লেখাটাই মেন এখানে, ওভাবে দেখালাম। CH3 CH Cl CH ডাবল বন্ড N OH, এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় অক্সিম টাইপ অফ কম্পাউন্ড, অক্সিম। তাই নামের মধ্যে আছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। তার মানে এটা যখনই তৈরি হবে এটা এতে কনভার্ট হয়ে যাবে এবং এই দুটো একসঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকবে দুটো। বেশ, এরপরে ঠিক একই রকম ভাবে একটা রিয়াকশন 7 দাগ, অ্যাডিশন টু নাইট্রিক অ্যাসিড, NITRIC, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের অ্যাডিশন, নাইট্রিক অ্যাসিড তো HNO3 আমরা জানি। মনে মনে HNO3 কে আমি প্রোডাক্ট লেখার নিয়ম বলছি, যদি আমি এই রিজেন্টে আমি প্রোডাক্ট কি করে লিখবো তাড়াতাড়ি। NO3 কে মনে মনে দুটো অংশে ভেঙে নাও, NO2 আর OH, দেখ তাই হচ্ছে HNO3। তাহলে এবার আমাকে যদি প্রোপিন দেয় CH3 CH ডাবল বন্ড CH2, এর মধ্যে HNO3 দিয়ে দিল, আমি খুব তাড়াতাড়ি প্রোডাক্ট কি করে লিখবো, CH3 CH সিঙ্গেল বন্ড দিয়ে দেবো এখানে CH2। এবার দুটো গ্রুপ জুড়বে NO2 আর OH, কে কোথায় জুড়বে? OH টা জুড়বে ভিতরের দিকে, OH এখানে NO2, হয়ে গেল। 7 দাগ হলো। 8 দাগ, রিয়াকশন উইথ কার্বিন, কার্বিন। কার্বিন মানে হচ্ছে কার্বনের সঙ্গে যে কোনো দুটো গ্রুপ জুড়ে থাকবে এবং এখানে দুটো ইলেকট্রন থাকবে। কার্বিন হচ্ছে একটা নিউট্রাল মলিকিউল, ঠিক আছে, এর কোনো চার্জ নেই, মলিকিউল না, এটাকে বলবো ইন্টারমিডিয়েট। যেমন ক্যাটায়ন অ্যানায়ন ফ্রি রেডিক্যাল হয়, তেমনই কার্বিনও রিয়াকশনের মধ্যে তৈরি হয়। এবার রিয়াকশন উইথ কার্বিন মানে কার্বিনের সঙ্গে অ্যালকিনের রিয়াকশন, সব তো অ্যালকিনের রিয়াকশন, এবার কার্বিনের সঙ্গে রিয়াকশন। এবার কার্বিনের সঙ্গে কিভাবে রিয়াকশন হয়, ধরো ইথিলিন আছে CH2 ডাবল বন্ড CH2, কার্বিন হচ্ছে ধরো সি, আর দুটো আর গ্রুপে আমি ধরে নিলাম H2, CH2, আর এখানে দুটো ডট। মনে মনে কার্বিনকে এরকম ভাবা যায় রিয়াকশন করার সুবিধার্থে যে কার্বিন মানে কার্বনে একটা পজিটিভ, এটা
মুছে দিলাম। কার্বিন মানে কার্বনে একটা নেগেটিভ একটা পজিটিভ, এরকম ভাবা যায়। তো মনে মনে এইভাবে আমি করব, কার্বিন নেগেটিভ দিয়ে রিয়াকশন করাবো আর এটা নিয়ে গিয়ে পজিটিভের গায়ে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, CH2 ডাবল বন্ডটা নেই, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এর সঙ্গে জুড়ছে এই কার্বন CH2, এর সঙ্গে জুড়ছে এইটা, তার মানে অ্যাকচুয়ালি সাইক্লোপ্রোপেন তৈরি হয়ে গেল। সিমিলারলি যদি আমি এরকম বিউটেন ইউজ করি, বিউটিন ইউজ করি, তার মধ্যে যদি দেখা যাচ্ছে আমি এই কার্বিনটা ইউজ করলাম CCH3H, এই যদি কার্বিনটা ইউজ করি, তাহলে ঠিক এটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে অ্যাটাক করবে, কি কার্বিন তৈরি হবে, এই কার্বন এভাবে জুড়ে যাবে, এর সঙ্গে একটা CH3 আছে, একটা হাইড্রোজেন আছে, এটা হবে এখানে প্রোডাক্ট। এবার এই কার্বিন যে থাকে পরীক্ষা হলে কিন্তু রেডিমেড কার্বিন আমাকে দেবে না, কার্বিন আমাদেরকে তৈরি করিয়ে নেবে। কি করে কার্বিন তৈরি করা যায়, CH2N2, এর নাম হচ্ছে ডায়াজোমিথেন, খাতায় ভালো করে এগুলো সব নোট করে নিবি। ডায়াজোমিথেন হচ্ছে এর নাম। এর মধ্যে যদি হিট দিই আর লাইট দিই H নিউ, তাহলে CH2, এই কার্বিনটা তৈরি হয়। যদি এরকম কম্পাউন্ড থাকে CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড O, এই টাইপের কম্পাউন্ডদের বলা হয় কিটিন, এর মধ্যে যদি হিট বা লাইট দিই তাহলেও CH2 তৈরি হয়। যদি CHCl3 ক্লোরোফর্ম, এর মধ্যে যদি KOH দিই, দিয়ে যদি হিট করি, তাহলে এই কার্বিনটা তৈরি হয়, ডাইক্লোরোকার্বিন বলবো এটাকে, দুটো ক্লোরিন আছে যেহেতু। এবার ধরো পরীক্ষা আমাকে এরকম দিল একটা কোশ্চেন, এটা এর মধ্যে দিল ক্লোরোফর্ম KOH দিয়ে হিট, কি করব, তো কিছুই বুঝতে পারবো না। তখন আমি ভাববো যে এটা ক্লোরোফর্ম মানে CHCl3 প্লাস KOH দিয়ে হিট করলে আমরা জানি যে কার্বিন তৈরি হয়, কোন কার্বিন, CCl2। তাহলে এই কার্বিনটা যখন তৈরি হয়ে গেছে আর এখানে যখন অ্যালকিন আছে, তাহলে এইভাবে রিয়াকশন হবে এরকম, তাহলে প্রোডাক্ট কি হবে, এই এরকম দুটো ক্লোরিন, এই হচ্ছে কার্বিনের কার্বন, সেটা দুদিক থেকে জুড়ে যায়, ওকে না, এরকমই হবে প্রোডাক্ট। বেশ, এই অবধি কোনো প্রবলেম আছে বুঝতে কোথাও? না স্যার। বেশ, অনেক বেশি হয়ে যাচ্ছে রিয়াকশন নাকি? একটু হয়েছে। হ্যাঁ, অ্যালকিনের রিয়াকশন বেশি এখনো আছে, এখন অবধি প্রায় আমরা 50% হয়তো করলাম রিয়াকশন গুলো। 9 নম্বর কি রিয়াকশন, এবার রিয়াকশনটা হচ্ছে বায়ার্স রিএজেন্ট ইউজ করা। এটা খুব কাজে লাগবে, ক্লাস 12-এ তো খুব কাজে লাগবে, 11-এও লাগবে বিভিন্ন কনভার্সনে। বায়ার্স রিএজেন্ট, এই রিএজেন্টের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া। বায়ার্স রিএজেন্ট কি, বায়ার্স রিএজেন্ট হচ্ছে, খুব পরীক্ষা এরকম আসে, হোয়াট ইজ বায়ার্স রিএজেন্ট অ্যান্ড হোয়াই ইট ইজ ইউজড বা হোয়ার ইট ইজ ইউজড, এরকম। বায়ার্স রিএজেন্ট হচ্ছে কোল্ড অ্যালকালাইন KMnO4, এটাকেই বায়ার্স রিএজেন্ট বলা হয়। কি হয় রিয়াকশনের দেখা যাক। ধরা যাক একটা অ্যালকিন রয়েছে আমার, CH3 CH ডাবল বন্ড CH2, যে কোনো একটা অ্যালকিন আমি নিলাম। এর মধ্যে যদি আমি কোল্ড অ্যালকালাইন KMnO4 আমি দিই, তাহলে জাস্ট প্রোডাক্টটা এরকম হবে, CH3 আমি জাস্ট ডবল বন্ডটা সরাবো, CH2, দুটো OH বসিয়ে দেবো, OH OH, হচ্ছে ব্যাপার, এই হবে প্রোডাক্ট। এবং দুটো OH-টা একই দিকে যুক্ত হয়, তাই এটাকে বলা হয় সিন অ্যাডিশন। অপোজিট দিকে হলে বলতাম অ্যান্টি অ্যাডিশন। সিন অ্যাডিশন মানে দুটো OH একই দিকে যুক্ত হয়। যেমন কেউ যদি এরকম রিয়াকশন করে, এই এই এখানে ডাবল বন্ড দিল, এর মধ্যে যদি এটা দেয়, তাহলে প্রোডাক্ট অপশন ধর এরকম রয়েছে লেখা, OH তো জুড়বেই, এইখানে ডাবল বন্ডটা সরবে, দুটো OH জুড়বে, এখানে OH-টা উপরে, এখানে OH-টা উপরে, এই একটা অপশন এ।
সেকেন্ড অপশন হচ্ছে OH টা উপরে, OH টা নিচে, এটা হচ্ছে বি। সেকেন্ডটা হচ্ছে এই OH টা নিচে, এই OH টা উপরে, সি। নেক্সট অপশন হচ্ছে এটাও নিচে, এটাও নিচে, এটা হচ্ছে ডি। এবং এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, মোর দ্যান ওয়ান কারেক্ট। তাহলে কোন কোন অপশন কারেক্ট হবে? আমরা বলেছি যে গাঢ় শীতল মানে কোল্ড অ্যালকালাইন KMnO4 যদি আমরা দিই তাহলে সিন এডিশন হয়। সিন মানে একই দিক থেকে আসবে, একই দিক মানে হয় দুটোই উপরে থাকবে না হয় দুটোই নিচে থাকবে। উত্তর হবে অপশন এ, ডি। দুটোই অ্যাবোভ আছে, দুটোই বিলো আছে, অপশন এ এবং অপশন ডি দুটোই কারেক্ট। নেক্সট একই টাইপের রিয়াকশন 10 দাগ লিখি, সেটা হচ্ছে ইউজিং OSO4, এর নাম হচ্ছে অসমিয়াম, OS ফর অসমিয়াম, আর 4টে অক্সাইড আছে তাই টেট্রক্সাইড, টেট্রক্সাইড অসমিয়াম টেট্রক্সাইড OSO4। এটা ইউজ করলেও এটা বায়ার রিয়েজেন্ট না, কিন্তু কিন্তু কাজ একদম একই, একদম একই। সিন এডিশন এখানেও এবং সেখানেও ওই ডাবল বন্ড সরে গিয়ে দুটো OH আসবে। বেশ, নেক্সট হচ্ছে 11 দাগ, এখানেই লিখি ইউজিং পারক্সি অ্যাসিড, ইউজিং পারক্সি অ্যাসিড, অন্য কালি দিয়ে করি একটু। ইউজিং পারক্সি অ্যাসিড সেটা কি? ধরা যাক আমার কাছে একটা অ্যালকিন রয়েছে, এই আমার কাছে একটা অ্যালকিন রয়েছে। পারক্সি অ্যাসিড মানে ধরো H2O2 HCOOH এরকম দেওয়া থাকতে পারে, অথবা HCO3H দেওয়া থাকতে পারে। O3 কিন্তু HCO2 না, O3। তাহলে কি হবে? তাহলেও দুটো OH জুড়বে, কিন্তু এখানে জুড়বে অপোজিটলি। একটা OH যদি উপরে হয় আর একটা OH হবে নিচে। এটা কিন্তু অ্যান্টি অ্যাডিশন, এটা কিন্তু অ্যান্টি অ্যাডিশন পারক্সি অ্যাসিড যদি আমি ইউজ করি। আরেকটা পারক্সি অ্যাসিড আছে, সেটা হচ্ছে CF3CO3H। যেমন HCO3H হলো তেমন CF3CO3H, একই কাজ। বেশ, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যখনই আমি CF3CO3H ইউজ করব, যখনই আমি CF3CO3H ইউজ করব, তখন তো প্রথম স্টেপে আমার ধর এটা তৈরি হবে, মানে একটা OH উপরে একটা OH নিচে। পরের স্টেপে এটা এখানেই থামে না, এই OH আর এই একটা H মিলে মনে মনে জল বের করে দেয়, মাইনাস জল। তাহলে কি হবে? জাস্ট একটা O দিয়ে জুড়ে যাবে, এরকম না, জাস্ট একটা O দিয়ে জুড়ে যাবে এরকম। এই টাইপের কম্পাউন্ডের মানে 3 মেম্বার রিং যার মধ্যে একটা অক্সিজেন, এই টাইপের কম্পাউন্ডের বলা হয় ইপক্সাইড। এবার একটু ভালো করে করা যাক এইটাই। ধরা যাক আমার কাছে প্রোপিন আছে, CH3CH ডাবল বন্ড CH2, প্রোপিন আছে। প্রোপিনের মধ্যে আমি দিচ্ছি CF3CO3H, অথবা আমি এরকম দিতে পারি বেনজিন, মানে CO3H থাকলেই হবে, বেনজিন CO3H এরকম দিলাম। তাহলে আমরা জানি যে আলটিমেটলি কি হতে চলেছে, CH3CH CH2OH এরকম হতে চলেছে, এবং এখান থেকে ফাইনালি আমি এরকম জল বের করে দেবো। না, জল তো বেরোলো না, এই যে, তাহলে জাস্ট একটা O দিয়ে বন্ডিং হয়ে যাবে, CH3CH CH2। এখানে তো OH ছিল, সেখানে বন্ডিং নেই, জাস্ট একটা O আছে, এটা। যদি আমি ইথিলিন নিই, CH2 ডাবল বন্ড CH2, একই যদি রিয়াকশন করাই তাহলে কিন্তু এরকম তৈরি হবে, CH2 জাস্ট ওদের মধ্যে একটা O। এই কম্পাউন্ডটার নামই হচ্ছে অক্সিরেন, অক্সিরেন এই কম্পাউন্ডটার নাম। আচ্ছা, এর আগে এর মধ্যে যদি আমি ওই বায়ার রিয়েজেন্ট দিই বা অসমিয়াম টেট্রক্সাইড দিই বা বায়ার রিয়েজেন্ট দিই, যে কোনো একটা যদি দিই, তাহলে CH2 এখানে OH এখানে OH তৈরি হবে,
এই কম্পাউন্ডের একটা কমন নাম আছে যেটা মনে রাখতে হবে, আমাদের কাজে লাগবে। এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। ঠিক এরকমই আরেকটা কম্পাউন্ড আছে প্রোপিলিন গ্লাইকল। যে কোনো স্যানিটাইজারের বোতলে দেখবি যে ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে, ওখানে দেখবি প্রোপিলিন গ্লাইকল ইউজ করা হয়। তো গ্লাইকল মানে পাশাপাশি দুটো কার্বনে OH। এবার দাঁড়া একটুখানি দাঁড়া। বেশ, তো এই কম্পাউন্ডদের বলা হয় ইথিলিন গ্লাইকল। গ্লাইকল মানে পাশাপাশি দুটো কার্বনে এরকম OH থাকবে। তো ইথিলিন থেকে তৈরি হচ্ছে, তাই ইথিলিন গ্লাইকল বলা হচ্ছে। এবং অসমিয়াম টেট্রাক্সাইড বা বায়োস রিয়েজেন্ট দিলে আমরা বলেছি যে দুটো OH একই দিকে তৈরি হবে, সিন অ্যাডিশন। নেক্সট রিঅ্যাকশন আমরা দেখব, দেখা যাক এরপর ইম্পর্টেন্ট কি আছে। এর মধ্যেই বলে রাখি CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন আছে। এর মধ্যে দিয়ে যদি এরকম CF3CO3H এই টাইপের কম্পাউন্ড দেওয়া হয়, তাহলে আমরা বলছি যে একটা অক্সিজেন এরকম জুড়ে যাবে। এবং এই 3 মেম্বার রিং ওয়ালা এরকম কম্পাউন্ডের আমরা বললাম যে ইপক্সাইড বলা হয়। ইপক্সাইড মানে 3 মেম্বার রিং, তার মধ্যে একজন থাকবে অক্সিজেন। যদি আমি এই রিয়েজেন্ট গুলো দিই তাহলে তো এটা হবে। আরো একটা রিয়েজেন্ট আছে, সেটা হচ্ছে ½ O2 Ag 575 কেলভিন, CH2 CH2 O। এটাও সেই অক্সিজেন তৈরি হলো। যদি এখানে প্রোপিন থাকতো তাহলে প্রোডাক্টটা হতো এরকম O হলো। নেক্সট রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, এটা ওজোনোলিসিস। ওজোনোলিসিস রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কিভাবে এটা করার বেশি একটা ট্রিক আছে, সেটা দেখ ভালো করে, শেখানোর চেষ্টা করি। ধরা যাক এই একটা অ্যালকিন আছে, এখানে CH3। আমি একটু অন্যরকম অ্যালকিন নিচ্ছি যাতে তুই সহজগুলো করতে পারিস, আমি একটা কঠিনটাই দেখাচ্ছি। এই CH3 এরকম একটা আছে, এর মধ্যে রিয়েজেন্ট থাকবে দেওয়া O3, 1 নম্বরে O3, 2 নম্বরে জিঙ্ক জল। তাহলে কি করবি, এই যে 3টে O আছে O3, এটাকে এইভাবে বসাবি যে CH3 CH3, এপাশেও C এর সঙ্গে H আছে, পাশেও CH3 আছে, মাঝখানে ডাবল বন্ড দুটোই সরিয়ে দেবো। দুটো অক্সিজেন, 3টে অক্সিজেনের একটা অক্সিজেন এই, একটা এই, একটা এই, একদম একটা ঘরের মতন আঁকতে হবে এই। তারপরে এটা তো প্রোডাক্ট হলো না, প্রোডাক্ট করার সময় কি বলবো, কি করে প্রোডাক্ট করব, সেটা হচ্ছে এই পার্টটুকু এরকম নিয়ে নেব, এই পার্টটুকু এরকম নিয়ে নেব, এবং এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড ফেলবো। তাহলে এই পাশ থেকে কি তৈরি হবে, CH3C CH3 ডাবল বন্ড O, ডাবল বন্ড হয়ে যাবে। অন্য পাশ থেকে H CH3 ডাবল বন্ড O, এখানে এরকম দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। যদি আবার একটা এক্সাম্পল দিই, এরকম এই এটা যদি ওজোনোলিসিস করি তাহলে কি হবে। এবার আমি একটা ট্রিক বলি কিভাবে করব। ট্রিক হচ্ছে মনে মনে এই ডাবল বন্ডটা ভাঙবো, এই পাশে একটা O বসাবো, ও পাশেও একটা O বসাবো। তাহলে দেখ CH3C CH3 ডাবল বন্ড O, CH3C CH3 ডাবল বন্ড O, অন্যদিকে HC ডাবল বন্ড O CH3, HC ডাবল বন্ড O CH3 হয়ে গেল। মনে মনে O O, তাহলে এই পাশ থেকে তৈরি হবে এটা, ও পাশ থেকে তৈরি হবে এটা, তার মানে অ্যাকচুয়ালি একটাই প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাসিটোন, ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন। তেমনই কেউ যদি এরকম করে যে তার কাছে একটা এরকম 6 মেম্বার রিং আছে যেখানে এখানে ডাবল বন্ড আছে, তাহলে সে কি করবে, এখানে মাঝখান থেকে ভাঙবে, এই পাশে একটা O, এই পাশে একটা O, তাহলে প্রোডাক্ট কি হবে, এখানে ডাবল বন্ড O, এখানেও ডাবল বন্ড O, এরকম। ওজোনোলিসিস খুব সহজ রিঅ্যাকশন। বেশ, আবার একটা ওজোনোলিসিস আরেকটা এক্সাম্পল দিই। ধরা যাক এই এই ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O,
দেখ এই একটা ডাবল বন্ড থাকলে তার দুপাশে ভেঙে লিখছিলাম ডাবল বন্ড ও, এখানেও ও ও, দুটো প্রোডাক্ট তৈরি হবে, দুটো প্রোডাক্ট যদি এখানে সেম। এটা বোঝা গেল? এটা কোনো প্রবলেম থাকলে বল ওজোনোলিসিসে। না স্যার, কোনো প্রবলেম নাই। ওকে, বেশ। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। নামটাও যেমন কঠিন, রিএজেন্টের স্ট্রাকচারটাও তেমন কঠিন। যে কোনো একটা অ্যালকিন ধর দেওয়া রয়েছে CH3CH ডাবল বন্ড CH2। রিএজেন্টের প্রথম ধাপে দেওয়া থাকবে HgOCOCH3 2। সেকেন্ড স্টেপে দেওয়া থাকবে NaBH4 এরকম দেওয়া থাকবে। এই ফার্স্ট স্টেপটাই HgOCOCH3 দিলে যে রিঅ্যাকশনটা হবে সেটাকে বলবো এই অক্সিমার্কিউরেশন, আর এর পরেরটাকে বলবো ডিমার্কিউরেশন। প্রোডাক্ট কিভাবে লিখবো ট্রিকটা দেখাচ্ছি। ডবল বন্ড তো ভাঙবেই, ভেঙে এক জায়গায় H জুড়বে, এক জায়গায় OH জুড়বে। CH3CH CH2 হলো, OH টা জুড়বে ভিতরের দিকে, এখানে জুড়বে H। এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশনটা। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন ঠিক একই টাইপের রিঅ্যাকশন, আমি প্রোপিন দিয়েই করাচ্ছি। CH3CH ডাবল বন্ড CH2। এর রিএজেন্ট কি? ফার্স্ট হচ্ছে B2H6 প্রথম স্টেপে, সেকেন্ড স্টেপে H2O2 NaOH। একই রকম রিঅ্যাকশন কিন্তু উল্টো, CH2, এখানে এপাশে OH আসবে, বাইরের দিকে OH আসবে, H আসবে। তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশনে OH বাইরের দিকে আর এটাই OH ভিতরের দিকে, হচ্ছে ব্যাপার। আর কি রিঅ্যাকশন আছে? আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন হচ্ছে, দাগ নম্বর তো আমার খেয়াল নেই আর। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাকশন উইথ NBS। কি জিনিস বলছি, আগে একটা যে কোনো অ্যালকিন নিয়ে নি, CH3CH ডাবল বন্ড CH2 প্রোপিন নিলাম। আমরা জানি ডাবল বন্ড যুক্ত কার্বনের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলে। অ্যালাইলিক কার্বন যদি এটা হয় তাহলে এই হাইড্রোজেন গুলোকে আমরা অ্যালাইলিক হাইড্রোজেন বলতে পারি। এই কার্বনের সঙ্গে যে তিনটে হাইড্রোজেন ছিল এদেরকে আমরা অ্যালাইলিক হাইড্রোজেন বলতে পারি। এটা 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 এখানে তিনটে অ্যালাইলিক হাইড্রোজেন আছে। NBS দিয়ে যদি রিঅ্যাকশন করাই তাহলে একটা অ্যালাইল হাইড্রোজেন সরে একটা ব্রোমিন চলে আসে। কি হবে? সি এর সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল, একটা সরে ব্রোমিন আসলো, CH ডাবল বন্ড CH2। অর্থাৎ NBS এর কাজ হচ্ছে, NBS এর কাজ কি তাহলে? অ্যালাইল পজিশনে ব্রোমিন ঢোকালো, তাই এর কাজ এভাবে লেখা হয় অ্যালাইলিক ব্রোমিনেশন। অ্যালাইল পজিশনে ব্রোমিন ঢোকালো তাই অ্যালাইলিক ব্রোমিনেশন হচ্ছে এর কাজ। পরীক্ষা যদি আসে NBS কি, এর কাজ কি, তাহলে আমরা লিখবো NBS হচ্ছে একটি রিএজেন্ট যার পুরো নাম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। সাকসিনামাইড, এবং এর কাজ কি? অ্যালাইলিক ব্রোমিনেশন করা। করে এই রিঅ্যাকশনটা আমি লিখে দেবো। এবার N ব্রোমো সাকসিনামাইডের স্ট্রাকচার যদি আঁকতে বলে, আঁকতে বলবে না যদিও, কিন্তু পরীক্ষা হলে দিলে একে আসাটা বেটার। সহজ স্ট্রাকচার এক দুবার আঁকলেই মনে থেকে যাবে। খুব সুন্দর দেখতে স্ট্রাকচারটা, এটা N ব্রোমো সাকসিনামাইড। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে, এটা তো 11 এর নাই কিন্তু করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে JEE পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আছে এটা। সেটা হচ্ছে সাইক্লো অ্যাডিশন। সাইক্লো অ্যাডিশন ক্লাস 11 এও নেই, মানে বোর্ডে তো নেই, নিটেও নেই। ধরা যাক এইটা আমার কাছে একটা কম্পাউন্ড আছে
অ্যালকিন। এখানে দুটো ডাবল বন্ড আছে, তাই একে আমি বলবো ডাইইন, দুটো ডাবল বন্ড আছে। তার সঙ্গে যদি আমি একটা ইথিলিন ধরে এরকম আছে, তার রিয়াকশন করাই, তাহলে কি হবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। 1 2 3 4 5 6 নাম্বারিং করি, তাহলে দেখ একটা 6 মেম্বার রিং তৈরি হবে। এখানে 6 আর 1 এর মধ্যে বন্ড হলো, 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড ছিল, সেটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। 2 আর 3 এর মধ্যে সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড হয়ে গেল। 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়ে গেল। 4 5 এর মধ্যে নতুন বন্ড তৈরি হলো। 5 6 এর মধ্যে ডাবল বন্ড ছিল, সেটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। এটাই হচ্ছে প্রোডাক্ট। আরো একটা এক্সাম্পল ওর যদি দিই, এরকম না, এরকম প্লাস ডাবল বন্ড দিল, এখানে সি ডবল এইচ, এখানেও সি ডবল এইচ, একই হবে, এরকম দেবো, এরকম এরকম, তাহলে ঠিক একইভাবে প্রোডাক্ট হবে। এখানে সি ডবল এইচ, এখানেও সি ডবল এইচ। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ডিলস এল্ডার রিঅ্যাকশন, ডিলস এল্ডার রিঅ্যাকশন। বেশ, হলো এটুকু, এটুকুর হ্যাঁ মধ্যে স্যার। আছে। লাস্ট রিঅ্যাকশন, হ্যাঁ, এরপরে আর নেই। লাস্ট রিঅ্যাকশন হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন এটা আমরা অন্য সাবজেক্টেও পড়ে থাকবো, পলিমারাইজেশন জিনিসটা, যে পলিথিলিন তৈরি। ইথিলিন তো এটা CH2 ডাবল বন্ড CH2, এটা যদি আমি n সংখ্যক নিই, মানে অনেকগুলো এরকম ইথিলিন অণু নিই, তার মধ্যে যদি আমি O2 দিয়ে হিট করি এবং প্রেসার যদি খুব হাই রাখি, তাহলে যেটা তৈরি হবে CH2 হোল n, এটাকেই আমরা পলিইথিলিন বলি বা পলিথিন বলি। এই রিঅ্যাকশনটা প্রপাগেট করে কিভাবে, মেকানিজমটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল দিয়ে রিঅ্যাকশনটা হয়। বেশ, আরেকটা এই টাইপের রিঅ্যাকশন, সেটা আমি বলে রাখি জাস্ট, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এর সঙ্গে যদি AlCl3 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, এই অ্যালকিনটার আইসোমারাইজেশন হয়। এই ডাবল বন্ডটা এখানে ছিল, চলে আসবে মাঝখানে, CH3 CH ডাবল বন্ড CH CH2। তার মানে যদি পরীক্ষায় রূপান্তর আসে যে বিউট 1 ইন থেকে বিউট 2 ইন, তাহলে তার খুব ভালো প্রসেস কিন্তু এইটা, যে AlCl3 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস 1 ইন থেকে 2 ইন, কিন্তু উল্টোটা কিন্তু হবে না, বিউট 2 ইন থেকে 1 ইন কিন্তু করা যাবে না। বেশ, তো এই হলো মোটামুটি, ব্যাস আমাদের অ্যালকিন শেষ হলো। ঠিক আছে, ওকে দেন।